বলল, কিন্তু বই লেখালেখির কাজ তুমি তো লন্ডনে বসেও করতে পারো, এখানে? আমি চাঁদে বসেও সাহিত্য চর্চা করতে পারি। হ্যাঁ, আমি জানি। শিউকে একরকম থামিয়ে দিয়ে বলল মার্থা, কিন্তু এখানে থাকার একটা অন্যরকম স্বাদ অনুভব করব আমি। এর আগে আমি কখনো কোথাও একা একা স্বাধীনভাবে থাকিনি, কিন্তু এখানে আমি এখন থেকে স্বাধীন জীবনযাপন করব। সব কিছুর ওপর, আমার নিজের ওপর এখন থেকে আমারই নিয়ন্ত্রণ থাকবে। তাছাড়া এই গ্রামটা, এই জায়গাটা এত সুন্দর যে এখানে যে কেউ অনায়াসে শান্তিতে বসে সাহিত্য চর্চা করতে পারে। বলতে বলতে জানলা দিয়ে বাইরে বাগানটার দিকে তাকিয়ে কেমন আনমনা হয়ে রইল মার্থা। একটা প্রজাপতি অলসভাবে উড়ে উড়ে বেড়াচ্ছে ফুল থেকে ফুলে। সেদিকে তাকিয়ে থেকে যেন নিজেকে কোথায় হারিয়ে ফেলল মার্থা। শিউ কোনোদিন মার্থাকে এত আবেগপ্রবণ হয়ে পড়তে দেখেনি। এতদিন সে মার্থাকে সাংসারিক জীবনে ব্যস্ত এক গৃহবধূর ভূমিকায় দেখে এসেছে, কিন্তু আজ যে ওর সামনে বসে আছে সে যেন সেই মার্থা নয়, এ যেন অন্য এক মার্থা। মার্থা আর শিউ সেই কলেজ জীবন থেকে একে অপরের বন্ধু। ইউনিভার্সিটিতেও দুজনে একসঙ্গে পড়েছে। মার্থা ছিল সাহিত্যের ছাত্রী, আর সাহিত্যে ওর প্রতিভার কথা শিউয়ের অজানা নয়। মার্থা যদি সত্যিই এখন সাহিত্য চর্চায় হাত লাগায়, তাহলে লেখিকা হিসেবে তার নাম ডাক যে ভালোই ছড়িয়ে পড়বে, এ ব্যাপারে মোটামুটি ওয়াকিবহাল শিউ। অজানা অচেনা জায়গায় মার্থারই একাকী থাকার সাহসিকতা দেখে শিউ মনে মনে অভিভূত না হয়ে পারল না। সত্যি ওর জীবনে যদি এত বড় মোড় না আসতো, তাহলে বোধহয় মার্থাকে আজ এই অন্যরকম রূপেও দেখতেই পেত না। কিছুক্ষণ আগে মার্থা ওকে কড়া ভাষায় যে কথাগুলো বলল, তাতে কিছু মনে করেনি শিউ। সে জানে মার্থার ওপর দিয়ে যে ঝড় গেছে, তাতে হয়তো ওর মন মাথা ঠিক নেই। ও হয়তো নিজেও জানে না ও বান্ধবীকে কি কি বলে ফেলেছে। পরে নিশ্চয়ই ও নিজের বলা এইসব কথার জন্য অনুতাপ করবে। মার্থা এমনই মেয়ে, এই রেগে গেল তো পরক্ষণেই জল হয়ে গেল। তাই জোর করে মুখে হাসি ফুটিয়ে এবার শিউ বলল, ওকে ওকে, অল রাইট, তুমি তোমার এই ঈশ্বর প্রদত্ত সুন্দর জায়গাটায় দিন কাটাতে থাকো। প্রার্থনা করি সুখেই কাটবে তোমার দিনগুলো। কিন্তু বলতে বলতে অসম্ভব রকম গম্ভীর হয়ে উঠল শিউ। বলল, যদি কোনো দিন কোনো কারণে ভয় ঠয় পাও, দিন হোক বা গভীর রাত হোক, এই বন্ধুটিকে তক্ষুনি একটা ফোন করে দিতে দ্বিধা করো না। আমি তোমার ফোন পাওয়া মাত্রই চলে আসব। শিউয়ের কথায় ঠোঁট উল্টে হাসল মার্থা, তাচ্ছিল্যের হাসি। মনে মনে ভাবল, এখানে আবার তার ভয়ের কি কারণ থাকতে পারে, কিন্তু মুখে সেটা প্রকাশ না করে বলল, বেশ, বলছো যখন, আমি নিশ্চয়ই ফোন করব তোমায়। দুপুর গড়িয়ে এলো একসময়। সারাটা দিন মার্থা ব্যস্ত রইল রান্নাঘরের কাজে, আর ওদিকে শিউ ব্যস্ত রইল তার মোট ঘাট বাঁধা ছাদার কাজে। এখনো সে মার্থাকে গত রাতের কথা কিছুই জানায়নি, কিন্তু মার্থাকে সব কিছু না জানাতে পারলে তার মনে শান্তি আসবে না। নইলে পরে হয়তো ভয় পাবে মেয়েটা। আগে থাকতে হিন্টস দিয়ে রাখলে মার্থা মনে মনে প্রস্তুত হয়ে থাকবে, কিন্তু কথাগুলো বলতে হবে খুব অন্যরকম ভাবে। তা না হলে মার্থার মনে হয়তো অন্যরকম সন্দেহ জাগতে পারে। কিন্তু কখন আসবে সেই সুযোগ? প্যাকিংয়ের কাজ শেষ করে শিউ বারান্দায় এসে দাঁড়ালো। দূর থেকে সমুদ্রের গর্জন ভেসে আসতে শুনল সে। সামুদ্রিক এলাকা এটা, তাই আবহাওয়া এখানে বেশ গরম। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শিউ কিভাবে মার্থার সামনে কথাটা উপস্থাপন করা যায় সেটাই ভাবতে লাগলো। একসময় উপায় একটা বের করেও ফেলল। দুপুরে লাঞ্চের পর বাগানে গার্ডেন চেয়ারে বসে বসে মার্থা আর শিউ আপেলের জুস খাচ্ছিল। তখনই কথার ফাঁকে শিউ হঠাৎ মার্থাকে প্রশ্ন করল, আচ্ছা,
গত রাতে মানে শেষ রাতে তুমি কি আমার ঘরে এসে লাইট জ্বালিয়ে দিয়ে গিয়েছিলে? শিউয়ের এই প্রশ্নে অবাক হলো মার্থা। দুদিকে মাথা নেড়ে সে বলল, কই না তো। কেন বলো তো একথা জিজ্ঞেস করছো? শিউ বলল, আসলে শেষ রাতের দিকে ঘুম ভেঙে দেখি আমার ঘরে সিলিংয়ের আলোটা জ্বলছে, অথচ আমি ওটা অফ করেই শুয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম তুমিই বোধহয় একসময় ঘরে এসেছিলে কিছু খুঁজতে, তারপর আলোটা জ্বালিয়ে রেখেই চলে গিয়েছিলে, তাই তখন গা করিনি। কিন্তু মার্থা অত্যুগ্র বিস্ময় আর কৌতূহল নিয়ে চেয়ে রইল শিউয়ের দিকে। শিউ আর কিছু বলল না। গম্ভীর গলায় মার্থা বলল, আলোটা হয়তো তুমিই ভুল করে জ্বালিয়ে রেখেছিলে। গ্লাসে চুমুক দিয়ে শিউ বলল, হতে পারে, কিন্তু আমার ভালোই মনে আছে আমি লাইট অফ রেখেই শুয়েছিলাম। অবশ্য আমার ভুলও হতে পারে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মার্থা আলতো চুমুক দিল আপেল জুসের গ্লাসে। শিউ একসময় বলে উঠল, তোমার বেডরুমের পাশের ওই ঘরটা কখনো ব্যবহার করো না। মার্থা এবার জিজ্ঞাসু দৃষ্টি মেলে ওর দিকে চেয়ে জিজ্ঞেস করল, কেন? শিউ বলল, ঘরটা ভালো না। মার্থা এবার আরো অবাক হয়ে বলল, ভালো না? তার মানে? শিউ বলল, ভালো না মানে ভালো না, আমার তো গত রাতে একদমই ঘুম হয়নি। এবার নড়ে চড়ে বসলো মার্থা। শিউয়ের দিকে একটু ঝুঁকে পড়ে ওকে মন দিয়ে লক্ষ্য করতে করতে বলল, কি ব্যাপার একটু খুলে বলবে? তারপরেই শিউ রাতের পুরো ঘটনাগুলো সবিস্তারে জানিয়েছিল বান্ধবীকে। সবকিছু শুনে তো মার্থার মুখ দিয়ে আর কথা সরছে না। কি বলবে না বলবে কিছুই বুঝে উঠতে পারল না। তবে ওর মুখ চোখের ভাব দেখে শিউ বুঝল মেয়েটা ওর সব কথা হেলায় উড়িয়ে দিতে পারেনি। খানিকটা নিশ্চিন্ত হলো শিউ। বিকেলের দিকে শিউ ওর গাড়ি নিয়ে রওনা দিয়ে দিল লন্ডনের উদ্দেশ্যে। হথর্ন কটেজের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে মার্থা হাসি মুখে তাকে বিদায় জানালো। ড্রাইভওয়ে পেরিয়ে একসময় মার্থার চোখের আড়ালে চলে গেল শিউয়ের 4 চাকার বাহনটা। শিউ চলে যাবার পর এই সব কথাগুলো নিয়েই ভাবছিল মার্থা। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।